রহস্য কথাটা শোনার সাথে সাথেই একটা কৌতূহল কাজ করে মনের ভিতরে। আসলে আমাদের আপন সম্পর্ককে আমরা সব সময়ই চোখ বন্ধ করে বিশ্বাস করি, আর সেই সম্পর্কের লোকেরাই যখন সারা জীবন আপনাকে ধোঁকা দিতে থাকে আর মিথ্যার বেড়াজালের মধ্যে আপনাকে বন্দি করে রাখে, তখন একটা সময় পর আপনার চোখে তাদের দেয়া ধোঁকা আর মিথ্যা ধরা পড়ে যাবেই। আপনার সাথে সারা জীবন যে ধোঁকা হলো তার প্রতিশোধ আপনি কতটা ঠান্ডা মাথায় নিতে পারেন, তাই দেখবো আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ ইরিনা and you are watching Irna's World। আর আজকের মুভি রহস্য। এই মুভিটি থ্রিলিং, গ্রিপিং এন্ড সাসপেন্সফুল, আর IMDb তে 10 এ 7.6। তো আর কিছু না বলে মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই এক নতুন দিনে যার যার কাজ নিয়ে ব্যস্ততার সকাল দেখানো হয়। আমাদেরকে শহরের একটি বড় বাড়ি দেখানো হয়। সেই বাড়িতে আয়া হিসেবে কাজ করে মিস রেমি ফের্নান্দেজ নামের এক অবিবাহিত মহিলা। সে সকালে প্রার্থনা করে চা বানিয়ে ডাকতে যায় এই বাড়ির একমাত্র মেয়ে আয়শা মহাজনকে। দরজা নক করার পর না খুললে সে দরজা খুলে ভিতরে ঢুকে যায়। গিয়ে দেখে গলা কাটা আর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আয়শা মহাজনের লাশ। সেই দৃশ্য দেখে চিৎকার করে। এরপরই দেখি পুলিশ ইন্সপেক্টর মালবাড়ি ও ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা আলামত সংগ্রহ করছে এবং বাড়িতে যারা ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এর মধ্যে ডক্টর সচিন বারবার তাদের কাজের ছেলে চেতনকে খোঁজার পরামর্শ দেয়। মেয়ের এমন অবস্থা দেখে ডক্টর সচিন মহাজন কান্না করতে থাকে, কারণ আয়শার যেদিন খুন হয়েছে সেই দিন থেকে চেতন নিখোঁজ। তাই সবাই মনে করে চেতনই খুন করে পালিয়েছে। কিন্তু ইন্সপেক্টর মালবাড়ি নিজের মতো করে কেসটা তদন্ত করার চেষ্টা করছিল। তাই আয়শার বয়ফ্রেন্ড রিয়াজের বাসায় গিয়ে তার বাবা মাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে। আর যেদিন থেকে আয়শা খুন হয়েছে সেই দিন থেকে রিয়াজও পলাতক। আয়শার মার্ডারের কথা শুনে রিয়াজের বাবা মাও চমকে যায়। এরপরই দেখি আয়শার মার্ডারের মেইন আসামি হিসেবে পুলিশ ডক্টর সচিন মহাজনকে গ্রেপ্তার করছে এবং কোর্টে এই বিষয় নিয়ে ডক্টর সচিনকে বারবার জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু ডক্টর সচিন সে রাতে ড্রাঙ্ক অবস্থায় ছিল, এর জন্য সে ওই রাতের কোনো কথাই মনে করতে পারছিল না। কিন্তু সমস্ত প্রমাণ ছিল ডক্টর সচিনের বিপক্ষে। স্বামীর এমন অবস্থা দেখে ডক্টর আরতি মহাজন জেলে আসে দেখা করার জন্য, কিন্তু স্ত্রীর চোখে দেখে তাকে নিয়েই সন্দেহ। তাই ডক্টর সচিন কান্না করতে থাকে। ডক্টর সচিনকে অবস্থায় দেখে ডক্টর আরতি যায় উপরের লেভেলের এক নেত্রীর সাথে দেখা করার জন্য। সে ডক্টর আরতিকে সাহায্য করবে বলে কথা দেয়। এরপরই দেখি এই কেসটি পুলিশ ইন্সপেক্টর থেকে নিয়ে সিবিআই কে দেওয়া হয়েছে কেসের সুষ্ঠু তদন্তের জন্য। আর এই কেসের দায়িত্ব দেওয়া হয় সিবিআই অফিসার বারেস্করকে। এই বারেস্কর একজন সৎ ও ভেরি ইন্টেলিজেন্ট অফিসার। তাই সে প্রথমেই দেখা করতে আসে ডক্টর সচিন মহাজনের সাথে। জেলের মধ্যে ডক্টর সচিন মহাজনের অবস্থা খুবই খারাপ ছিল। বারেস্কর জেলের মধ্যে ডক্টর সচিন মহাজনকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে, কিন্তু নেশা করার কারণে ডক্টর সচিনের সে রাতে ঘটে যাওয়া কিছুই মনে করতে পারে না। এরপরই বারেস্করের পরিবারকে দেখানো হয় আর্থিক বিভিন্ন ক্রাইসিসের মধ্যে চলছে। তার ছিল স্ত্রী ও এক ছেলে এক মেয়ে। স্ত্রী বারবার বলছিল তার জুনিয়রের বাড়ি গাড়ি সবকিছু হয়েছে, কিন্তু এই পজিশনে থাকার পরও সে কিছুই করতে পারছে না। বারেস্কর স্ত্রীর কথায় পাত্তা না দিয়ে নিজের কাজ নিষ্ঠার সাথে চালিয়ে যায়। এরপরই দেখি বারেস্কর ও তার অ্যাসিস্ট্যান্ট পারভেজ আবারও ভালো করে সবকিছু তদন্ত করার জন্য এসেছে ডক্টর সচিনের বাসায়। তারা আয়শার রুমের বিভিন্ন জায়গায় রক্তের দাগ খুঁজে পায়, আর আয়শাকে যে সার্জিক্যাল নাইফ দিয়ে গলা কাটা হয়েছিল সেটিও খুঁজে পায়। নাইফটি চেক করে ফরেন্সিক ডাক্তার বলে গলা কাটার জন্য এই নাইফটি ব্যবহার করা হয়েছিল, আর এতে ডক্টর সচিনের ফিঙ্গারপ্রিন্টও ছিল। বারেস্কর এরপরই যায় বাড়ির সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সে বলে সে যখন টয়লেটে গিয়েছিল তখন কেউ এসে চলে যেতে পারে। বারেস্কর এই কথায় কোর্টে বলতে বলে। এরপরই দেখা করতে যায় ডক্টর আনসার আর বিন্দার সাথে। বিন্দার ডক্টর সচিনের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। ডক্টর আনসার স্ত্রীর এ অপকর্মের ব্যাপারে জানতো। বারেস্কর দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা দুজনই বারবার মিথ্যা উত্তর দিতে গেলে বারেস্কর আয়শার মার্ডারের দিন বিন্দা ডক্টর সচিনকে 41 বার ফোন করেছে এ কল লিস্টও দেখায়। অবস্থা বেগতিক দেখে ডক্টর আনসার বারেস্করকে ঘুষ দেওয়ার অফার করে, কিন্তু বারেস্কর এই অফার রিজেক্ট করে দিয়ে তাদের ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে। এরপরই আবারও কথা বলে মিস রেমি ফের্নান্দেজের সাথে। তার সাথে কথা বলা শেষ করে যায় ডক্টর আরতির সাথে কথা বলতে। আয়শা আর রিয়াজের মধ্যে যে সম্পর্ক ছিল সে খবর ডক্টর আরতি জানে কিনা। আরতি জানায় সে এই বিষয়ে কিছুই জানে না। তারপরে রিয়াজ নুরানির ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করে। রিয়াজ সম্পর্কে সবাই খারাপ মন্তব্যই করে। রিয়াজের 4 বন্ধুকে ধরে নিয়ে আসে রিয়াজ এখন কোথায় আছে তা জানার জন্য, কিন্তু তারা কিছুই না বললে বারেস্কর নিজের রুমে এসে এক
পুতুলকে বেধড় মারা শুরু করে। পাশের ঘর থেকে যখন এই শব্দ সবাই শুনে তখন ঘাবড়ে গিয়ে রিয়াজের বলা বিভিন্ন কথা বলে দেয়। এরপরই নজর দেয় চেতনের দুলাভাই সুধাকর মিশ্রার দিকে। পারভেজ সুধাকর মিশ্রার বাড়ির সামনেই লুকিয়ে পাহারা দিচ্ছিল। তখন দেখে মিশ্রাজি অন্ধকার রাতে কোথাও যাচ্ছে। পারভেজও মিশ্রাজির পিছু পিছু গেলে ট্রেন স্টেশনে রেমি ফের্নান্দেজকে দেখে। পারভেজ সেদিকে গুরুত্ব না দিয়ে মিশ্রাজির পিছু পিছু যায়। মিশ্রাজি এক নির্জন পাহাড়ের গুহার সামনে খাবারের বাটি রেখে চলে যায়। সেখানেই আগে থেকে বারেস্কর অপেক্ষা করছিল। বারেস্করকে একা দাঁড়ানো দেখে দুজন তার উপর আক্রমণ করে। বারেস্কর তাদের মধ্যে ফাইট হয়। এক পর্যায়ে বারেস্করকে আঘাত করে পালিয়ে যায়। এরপরই দেখি সুধাকর মিশ্রাকে প্রমাণ গায়েব করার জন্য কেউ ট্রেন থেকে ফেলে দিয়েছে। এতে সুধাকর মারা যায়। কেস আবারও জটিল হয়ে যায়। এরপরই দেখি রিয়াজ নুরানির বন্ধু টেলিফোনে রিয়াজের সাথে যোগাযোগ করছে। তখনই রিয়াজের বন্ধুকে বারেস্কর ধরে নিয়ে যায়। রিয়াজের বন্ধু রিয়াজ যেখানে আছে তা দেখিয়ে দেয়। বারেস্করের সাথে রিয়াজের মারামারি হয়। মারামারির এক পর্যায়ে রিয়াজ বারেস্করের হাতে ধরা পড়ে। দূর থেকে একজন রিয়াজকে গুলি করে। এতে রিয়াজ মারা যায়। তারপরই চেতনের ঘর তল্লাশি করলে সেখান থেকে একটি নোটবই ও কতগুলো রূপার চামচ খুঁজে পায়। এতে করে বারেস্কর চিন্তা করে এই সব কিছু রেখে কি চেতন পালাবে? এটা হতে পারে না। আবারও ডক্টর শচীন মহাজনের বাসায় গিয়ে রুমের ফার্নিচার এলোমেলো করে। চেক করতেই ফ্লোরের নিচে চেতনের লাশ খুঁজে পায়। এর মধ্যে বিন্দা একজন নামি দামি লয়ার মিস্টার আসবানিকে হায়ার করে ডক্টর শচীন মহাজনকে যাতে এই কেস থেকে বের করে আনে। মিস্টার আসবানি ও বিন্দার কথায় কেস লড়ার জন্য রাজি হয়ে যায়। মিস্টার আসবানি তার চতুর বুদ্ধি দিয়ে ডক্টর শচীনকে কোর্ট থেকে ছাড়ায়। কোর্ট থেকে বের হবার পরে ডক্টর শচীন ডক্টর আরতির সাথে বাড়ি ফিরে যেতে রাজি হয় না। আরতি অনেক অনুরোধ করে বাসায় যাওয়ার জন্য। ডক্টর শচীন আরতিকে ডিভোর্সের কথা জানায়। এতে আরতি অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু শচীন বিন্দার সাথেই হোটেলে চলে যায়। এরপরই বারেস্কর যায় ডক্টর শচীনের বাবা মায়ের সাথে কথা বলার জন্য। কথায় কথায় ডক্টর শচীনের বাবা রেমির কথা বলে যে তাকে জিজ্ঞাসাবাদ করলে এই কেসের কোনো ক্লু পেতে পারো। এরপরই রেমিকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু রেমি নিজের মুখে কিছুই স্বীকার করে না। এর জন্য রেমির ফুল বডি চেক আপ করার জন্য পাঠানো হয়। তখনই ডাক্তার চেক করে বলে রেমি একটি বাচ্চারও জন্ম দিয়েছে আর সেক্সুয়ালিও অ্যাক্টিভ। এরপরই বারেস্কর যায় রিমির মায়ের সাথে কথা বলার জন্য, কিন্তু রিমির মায়ের কোনো কিছুই মনে থাকে না বয়স্ক জনিত কারণে। রিমির মায়ের ঘরে রিমির একটি ছবি টানানো দেখে, আর এই ছবি দেখে একে একে দুই মিলাতে আর সময় লাগে না বারেস্করের। সে বুঝে যায় আয়েশা আসলে রিমির গর্ভেরই সন্তান। এরপরই পারভেজকে ফোন করে বলে ডক্টর শচীনের জীবন রিস্কে আছে, তাড়াতাড়ি হোটেলে যেতে। সেখানে পৌঁছেই দেখে ডক্টর শচীনের গলা কাটা লাশ পড়ে আছে। বারেস্কর বুঝতে পারে পরিচিত কেউ ঘরে ঢুকে এ কাজ করেছে। এরপরে ডক্টর আরতি, রেমি, বিন্দা, ডক্টর আনসার এদেরকে নিয়ে বারেস্কর বসে এবং সমস্ত খুনগুলো কিভাবে হলো তা এক্সপ্লেন করা শুরু করে। রেমি আর ডক্টর শচীনের মধ্যে ছোটবেলা থেকে ফিজিক্যাল সম্পর্ক ছিল। আরতির সাথে বিয়ে 3 বছর পর যখন আরতি মা হতে পারেনি তখন রেমি সুখবর দেয় সে প্রেগন্যান্ট। ডক্টর শচীনও চিন্তা করে যে আরতি কোনোদিনও মা হতে পারবে না, তাই এই বাচ্চাটা রেখে দেয়। আর বাচ্চা অ্যাডপের নামে রেমি আর শচীনের বাচ্চা আরতির কোলে তুলে দেয়। এরপরে বাচ্চা ন্যানি হিসেবে রেমিকে বাসায় আনে, কিন্তু বাচ্চা ন্যাচারালি তো মায়ের কাছেই থাকতে পছন্দ করে। আরতি বিষয়টা খেয়াল করত, কিন্তু গুরুত্ব দিয়ে চিন্তা করেনি। দেখতে দেখতে 18 বছর পার হয়। এরপরই আরতির চোখে ধরা পড়ে রেমি আর শচীনের অবৈধ সম্পর্ক। আর আরতিও বুঝতে পারে এই আয়েশাই হলো ডক্টর শচীন আর রেমির সন্তান। আরতি এই সব কথা বলতে নিষেধ করলে বারেস্কর আরতির ব্যাপারে কথা বলতে থাকে। আয়েশার মার্ডারের দিন 18 তারিখ একটি ইমার্জেন্সি অপারেশনের জন্য আরতি পুনে গিয়েছিল, কিন্তু বেশি ইমার্জেন্সি হয় জুনিয়র ডক্টর ওই অপারেশন করে ফেলে। এর জন্য আরতি রাত 12টায় ঘরে ফিরে আসে। এসে দেখে ডক্টর শচীন নেশা করে ঘরে ফিরে আসে আর সার্জিক্যাল নাইফ নিয়ে যায় রিয়াজ নুরানির উপর অ্যাটাক করতে। রিয়াজকে বাঁচাতে আয়েশা মেকআপ বক্স দিয়ে ডক্টর শচীনের মাথায় আঘাত করে। এতে ডক্টর শচীন বেহুশ হয়ে পড়ে যায়। আয়েশা আর রিয়াজ মিলে ডক্টর শচীনকে ঘরে রেখে যায়। এই সুযোগেই ডক্টর আরতি ডক্টর শচীনের সার্জিক্যাল নাইফ নিয়ে যায় আয়েশার ঘরে। আয়েশা ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। ঘুমন্ত অবস্থায় আয়েশার গলা কেটে যখনই বাইরে বের হয় তখন দেখে চেতন এ অবস্থায় আরতিকে দেখে ফেলেছে। তাই আরতি চেতনকে টাকার লোভ দেখায় মুখ বন্ধ রাখার জন্য, আর ড্রয়িং রুমের টেবিলও সরাতে বলে। চেতন সব কাজ শেষ করলে আরতি চেতনেরও গলা কেটে বাড়ির ড্রয়িং রুমের ফ্লোরে
ফ্লোরের নিচে চাপা দিয়ে দেয়। এরপরই বাড়ির সিকিউরিটি গার্ড যখন ঘুমিয়ে থাকে তখন আরতি বাসা থেকে বেরিয়ে যায়। এরপরই সকালে এসে রেমি আয়েশার গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে। তারপরই আরতি যায় ডক্টর সচিনের হোটেল রুমে ডিভোর্স পেপার নিয়ে। সুযোগ বুঝে ডক্টর সচিনেরও গলা কেটে হত্যা করে দেয়। তখন রিয়াজের বাবা ও সিকিউরিটি গার্ড জিজ্ঞাসা করে রিয়াজকে ও সুধাকর মিশ্রাকে কে মেরেছে। বারেস্কর এরও উত্তর দেয়। বারেস্কর ইন্সপেক্টর মালবাড়িকে দেখিয়ে দেয় সে আরতির কাছ থেকে টাকা নিয়ে আরতির পক্ষ হয়ে রিয়াজ ও সুধাকর মিশ্রাকে হত্যা করেছে, তাই মালবাড়িকে গ্রেপ্তার করা হয়। এরপরই আসে ডক্টর আরতির কাছে। রেমির 18 বছর আগের ছবি দেখেই বারেস্কর বুঝতে পারে আয়েশা রেমি আর সচিনেরই সন্তান। তাই ডক্টর আরতিকে এতদিন ধরে তার স্বামী আর রেমি যে ধোঁকা দিয়ে এসেছে তারই প্রতিশোধ নিল। এই অপরাধের জন্য ডক্টর আরতিকে গ্রেপ্তার করা হয়। আরতিকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল তখন আরতি রেমির দিকে তাকিয়ে এক রহস্যর হাসি দেয়, আর ডক্টর আরতির এই হাসি দেখে রেমি চিৎকার করে কান্না করতে থাকে। আর এই দৃশ্য দেখিয়ে মুভির গল্পটি শেষ করা হয়। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো মুভির গল্পের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সবাই দেখতে থাকুন ইরিনাস ওয়ার্ল্ড।